সঙ্গীন প্রণয় শক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির 51তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। সুন্দর বাসন্তিক সকাল, ঝকঝকে নীল আকাশ, সেথায় পেঁজা তোলার মতন বেসে বেড়াচ্ছে শুভ্র মেঘেদের ভেলা। চোখের সামনে উত্তাল সমুদ্র। তবে সমুদ্র তটে যেতে হলে পাড়ি দিতে হবে এক বিস্তর চেরি ব্লসমের বাগান। এখান থেকে চেরি ব্লসমগুলো সমসাময়িকের থেকে বেশ আলাদা। ফুলের ভারে নুয়ে পড়া গাছের থোকায় থোকায় গাঢ় গোলাপি রঙা কোনো ফুল নেই। এখানকার ফুলগুলো গোলাপির বদলে গাঢ় বেগুনি রঙের, পার্পল চেরি ব্লসম বলা হয়। ঝরে পড়া বেগুনি রঙা ফুলগুলো পায়ে মারিয়ে সমুদ্র তটের দিকে এগিয়ে যেতে যেতে চারিদিকে নিজের বিস্মিত চোখ জোড়া বোলালো ওরু। হুট করে এমন বেগুনি ফুলের রাজ্যে প্রবেশ করে ওর চোখের মণি দুটো জ্বলজ্বল করে উঠল মুহূর্তেই। হ্যাভেনের মতো এত সুন্দর একটা জায়গায় পা রাখতে পেরে ওরও কিছুটা আবেগাপ্লুতও বটে। বিস্ময় আর আনন্দ উদ্দীপনায় চরমে পৌঁছে সুন্দর বেগুনি ফুলে ভর্তি গাছগুলোর চারিদিকে ঘুরপাক খাচ্ছে ওরও ঘোরার সঙ্গে সঙ্গে ওর পরনের সফেদ রঙা ফিনফিনে গাউনটাও ঘুরছে। কি চমৎকার সেই দৃশ্য! এমত অবস্থায় পাশ থেকে গলা ছেড়ে ওরুকে ডেকে উঠল কেউ। বেবি, লুক অ্যাট দিস। চিরাচরিত ইংরেজি বাক্য আর অতীব পরিচিত সেই সম্বোধন বেবি শব্দটা কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থির হয়ে দাঁড়ালো ওরু। কৌতূহল নিয়ে সামনে তাকিয়ে দেখল প্যান্টের পকেটে দুহাত গুজে সমুদ্র তটে দাঁড়িয়ে ওরুকে ডাকছে কৃতিক। বরাবরের মতোই সেই আবেশিত চাহনি। ওরু মাঝে মধ্যে বুঝে উঠতে পারে না কৃতিক কি এই নেশা নেশা চোখ দুটো শুধুমাত্র ওকে ঘায়েল করার জন্যই তৈরি করে, নাকি অন্য কিছু ভেবে পায় না ওরও। তবে ওর রহস্য মানবের তীক্ষ্ণ কুটিল আর গম্ভীর চেহারা চাপিয়ে এই চোখ দুটোতে বরাবরই মায়া খুঁজে পায় ও। আজ বা কাল থেকে নয়, বরং সে প্রথম দিন থেকেই সর্বনাশা চোখ দুটোর মাঝে হারিয়ে যায় ও। ডুব দেয় ভালোবাসার অতল গহ্বরে। এই যেমন এখনও হারাচ্ছে, নিজের ধ্যান জ্ঞান চেতনা সব কিছু ভুলে গিয়ে হারাচ্ছে। কিন্তু পরক্ষণেই কৃতিকের ইশারাতে ভাবনায় ছেদ ঘটে ওরুর। ওর চোখ অনুসরণ করে সামনে তাকাতেই অকস্মাৎ বিস্ময় হতবিহ্বল হয়ে পড়ে ওরুর দু চোখ। আপনা আপনি ফাঁক হয়ে যায় চমকপ্রদ ওষ্ঠাধর। সেদিকে তাকিয়ে ওরু দেখল চোখের সামনে জ্বলজ্বল করছে এক বিশাল সুউচ্চ ক্যাস্টেল, যার বাইরের দিকটা মার্বেল পাথর আর দামি দামি শ্বেত পাথরের কোটিংয়ে আস্তরিত। এটা দেখে ওরুর মনে হচ্ছে ও হুট করেই ডিজনিল্যান্ডে পা দিয়ে ফেলেছে। ওই জন্যই তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘটছে চোখের সামনে। এবং এটা মোটেও স্বপ্ন নয়, এটা বাস্তব, চিরাচরিত বাস্তব। জায়ান্ট কৃতিক আশেপাশে তাকালে সকল অবাস্তবই বাস্তব লাগে। সে আশেপাশে থাকলে সকল দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা, অশান্তিকে পেছনে পেলে হাওয়ায় গা ভাসিয়ে নির্বিঘ্নে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে ওরও। চেরি ব্লসমের রাস্তা ধরে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় হেঁটে যেতে পারে বহু ক্রোশ। সবই তো ঠিক আছে, কিন্তু সাগরের পাড়ে কে বানিয়েছে এমন রাজকীয় ক্যাস্টেল? সেই উত্তরের আশাতে ঘাড় গড়িয়ে কৃতিকের পানে চাইল ওরু। পেছনে ফিরে আশ্চর্য হয়ে শুধালো, এটা এত সুন্দর, কে বানিয়েছে এটা? তবে পেছনে ঘুরতেই অকস্মাৎ কথার মাঝপথে থেমে গেল ওরু, কারণ কৃতিক এখানে নেই। আশ্চর্য, একটু আগে তো এখানে শটান দাঁড়িয়েছিল, এখন কোথায় গেল সে? ওরু ভীষণ অবাক চোখে এদিক ওদিক তাকালো। যতদূর চোখ যায় শুধু ধুধু সমুদ্র তট। আশেপাশে তো দূরে থাক, বিস্তার বেলাভূমিতে যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষের পদচিহ্ন অবধি নেই। অথচ ওই স্পষ্ট দেখেছে এখানে। এই যে এখানে দাঁড়িয়ে ওরুকে ডাকছিল কৃতিক। ওরুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখে মুখে অসহায়ত্বের নিদারুণ ছাপ স্পষ্ট। কৃতিককে খোঁজার উদ্দেশ্যে ওরু এবার ছুটে গেল পায়ে মারিয়ে ফেলে আসা চেরি ব্লসমের রাস্তার দিকে। কিন্তু হায়, কোথাও তো চেরি ব্লসমের গাছ নেই। উল্টে চারিদিকে খাঁ খাঁ করছে ঝাঁঝালো রৌদ্রতাপ। প্রখর রৌদ্রতাপে গাছপালা শুকিয়ে মরা কাঠে পরিণত হয়েছে। পায়ের নিচের গরম চিকচিকে বালিতে শরীরে জ্বলে যাচ্ছে। ওরু দরদরিয়ে ঘামছে। বাম হাতের পিঠ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামটুকু আলগোছে মুছে ওরু এবার চোখ পেরালো খানিকক্ষণ আগের রাজকীয় ক্যাস্টেলের দিকে। হতেও পারে ক্যাস্টেলের মধ্যে কৃতিক আছে, কিন্তু এবার আরও বিশাল ঝটকা লাগলো ওরুর।
কোথায় ক্যাস্টল, কোথায় কি? চারিদিকে শুধুই ঝাঁ ঝাঁ রোদ্দুর। চোখের সামনে সাজানো গোছানো ডিজনিল্যান্ডটা হুট করেই কেমন উদাও হয়ে গেল। সৌন্দর্য আর প্রাচুর্যে ঘেরা সুবিশাল সমুদ্র তটটা চোখের পলকে পরিণত হয়েছে ভয়াবহ মরুভূমিতে। মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা। যার হাত ধরে এত দূর এগিয়ে আসা, সেও মাঝপথে হাত ছেড়ে কোথায় যেন উধাও হয়ে গেল। এখন কি করে সামনে এগোবে অরু? এই ভয়ঙ্কর নির্জন মরুভূমি চাপিয়ে কি করে বা লোকালয়ের সন্ধান পাবেও? অরুর মাথাটা যখন হাজারো দুশ্চিন্তায় ফেটে যাচ্ছিল, তখনই সুদূর সমুদ্রপৃষ্ঠ থেকে পালতোলা জাহাজ নিয়ে হৈ হৈ করে এগিয়ে আসে এক ঝাঁক জলদস্যুর দল। কি বিশ্রী তাদের মুখের হাসি! তাদের সেই নোংরা হাসির আওয়াজে থরথরিয়ে কেঁপে উঠল অরু। মুখের মাঝে অবশিষ্ট তরল পদার্থটুকু হারিয়ে যায় মুহূর্তেই। জাহাজে নগর পেলে অরুর দিকে এগিয়ে আসছে লোকগুলো। অরু ভয়ে দ্বিধাগ্রস্ত হয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল এবার, জায়ান কৃতিক, কোথায় আপনি? ভয় করছে আমার। জায়ান কৃতিক মানুষটা অরুর কাছে সুপারহিরোর মতোই। সে আশেপাশে থাকলে ভয়, ডর, বিপদ, বাধা কোনো কিছুই ছুঁতে পারে না অরুকে। এই দীর্ঘদেহী কালো পোশাকধারী পৈশাচিক পাইরেটসগুলোও ছুঁতে পারবে না, এটা অরুর দৃঢ় বিশ্বাস। কিন্তু কৃতিক তো নেই এখানে, কোথাও নেই। অরুকে বাঁচানোর জন্য কৃতিক আজ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই শরীরের সর্বশক্তি দিয়ে উল্টো পথে চোট লাগালো অরু। শরীরের শক্তি ক্ষীণ, তবুও বাঁচার লড়াইয়ে জিততেই হবে। কৃতিক তো বরাবর এটাই শিখিয়েছিল ওকে। কিন্তু অরু পারছে না। ওর হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ভাঙ্গা হৃদয় কতক্ষণই বা এভাবে শক্তি সঞ্চার করবে ও? এর চেয়ে তো মরে যাওয়াই ভালো। জলদস্যুগুলো কিছুতেই পিছু ছাড়ছে না। অরু হাল ছেড়ে ছোটার গতি কমিয়ে দিয়েছে। জলদস্যুরা এখনই ধরে ফেলবে ওকে। ওদের লকলকে চাহনি আর ভয়ানক অগ্নিমূর্তি দেখে গা ঘিন ঘিন করছে অরুর। অগত্যায় অরু থেমে গিয়েও নতুন উদ্যমে ছুটছে, আস্তে হলেও ছুটছে। কিন্তু শেষমেশ পাইরেটসগুলো যখন হুমড়ি খেয়ে ছুটে এসে ওর ব্রোর্স অব্দি হাত ছোঁয়ালো, সঙ্গে সঙ্গে পা পিছলে চোরাবালির অতল গহ্বরে হারিয়ে যেতে লাগলো ওরও। যে গহ্বর ব্ল্যাক হোলের থেকেও বেশি অন্ধকার আর বর্বর। তবু ওরও হাসলো। এক চিলতে ব্যথাতুর হাসি খেলে গেল ওর ঠোঁটের ভাঁজে। চোরাবালির অতল গহ্বরে তলিয়ে যেতে যেতে অস্ফুটে ওরও বলল, জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন, অসাধ্যই বলা চলে। আমিও পারিনি এই অসাধ্য সাধন করতে, তবুও শান্তি। তুমি ছাড়া আর কোনো নোংরা হাত আমার শরীর স্পর্শ করতে পারেনি। তোমার অরু শেষ অবধি তোমার ছিল জায়ান। কথা শেষ করে অরু যখন শেষবারের মতো চোখ বুজবে, ঠিক তখনই ওর হাতটা খপ করে টেনে ধরল কেউ। হাতটাকে শক্ত করে চেপে ধরে ওকে উপরের দিকে টানতে লাগলো ধীরে ধীরে। কে টেনে ধরেছে এভাবে? ওই ভয়ানক দানবীয় লোকগুলো নয় তো? প্রশ্নটা মস্তিষ্কে গিয়ে লাগতেই ছটফট করে উঠল ওরও। নিজের হাতটা বহু কষ্টতে ছাড়ানোর চেষ্টা করতে করতে কৃতিকের নাম ধরে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে উঠল, না, জায়ান কৃতিক, কোথায় তুমি? এক চিৎকারে আচমকা চোখ খুলে প্রচণ্ড জোরে হাঁপাতে লাগলো ওরও। চোখের সামনে গটগট করে ঘুরছে সফেদ রঙা সিলিং ফ্যান। এয়ার কন্ডিশনারটাও ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। চারিদিক শীতল, অথচ ওরু ঘামে ভিজে একাকার। ওর শরীরটা থরথর করে কাঁপছে এখনও। আশেপাশের কোনো কিছু ঠাওর করা যাচ্ছে না। একটু আগের স্বপ্নের দেখা দৃশ্যগুলো চোখের সামনে জীবন্ত, যার দরুন হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর বক্ষদেশ। শুধু কানে ভেসে আসছে অস্পষ্ট কিছু কথার আওয়াজ। এক্সকিউজ মি, কে জায়ান কৃতিক? কাকে খুঁজছেন? একটা শুষ্ক ঢোক গেলে সামান্য ঘাড় ঘুরিয়ে প্রশ্নকারীর দিকে আবছা দৃষ্টি নিক্ষেপ করল ওরু। দেখল একজন অল্প বয়স্ক সাদা অ্যাপ্রন পরিহিত পুরুষকে। তার গলায় ঝুলছে স্টেথোস্কোপ। ডাক্তার হবে হয়তো, কিন্তু সে কি প্রশ্ন করলো এটা? ওরু ভ্রু কুঁচকায়। লোকটা তৎক্ষণাৎ আবারও শুধালো, কাকে খুঁজছেন? আপনার তো জ্ঞান ফিরেছে। আমি আপনার মা আর বড় আপুকে ডেকে আনছি, ওয়েট। কথা শেষ করে লোকটা পেছনে ঘুরলে ওরু আস্তে করে তার কোনো আঙ্গুলটা টেনে ধরে। প্যাশপেশিয়ে অস্পষ্ট আওয়াজে কিছু বলতে চেষ্টা করে, তবে নাকের মধ্যে অক্সিজেন লাগানোর দরুন লোকটা ভালোভাবে শুনতে না পেরে ওরুর মুখের কাছে কিছুটা ঝুঁকে এসে বলল, এবার বলুন। লোকটা মুখের কাছে কান বাড়িয়ে নিতেই ওরু বেশ সময় নিয়ে আওড়ালো নামটা, জায়ান কৃতিক কোথায়?
ওর প্রশ্ন শুনে লোকটা ঠোঁট উল্টে অরুর নির্লিপ্ত চোখের দিকে চাইল। কি ভীষণ মায়া চোখ দুটোতে, অথচ সেই মায়া উবে গিয়ে নতুন করে জড়ো হয়েছে কাউকে দেখার ব্যাকুল তৃষ্ণা। কিন্তু কাকে, সেটাই তো বুঝতে পারল না ডক্টর তন্ময়। অরু আস্তে করে আবারও শুধালো, কোথায়? ডক্টর তন্ময় এবার বিরক্ত হয়ে বলল, আমি কি করে জানবো সে কোথায়? তাছাড়া আপনি এখন আইসিইউতে আছেন, জ্ঞান ফিরেছে মাত্র। এবার কেবিনে শিফট করা হবে, তখন যা জানার জেনে নিয়েন নিজের পরিবারের কাছ থেকেই। লোকটার বিরক্তি ভাব গায়ে মাখল না অরু, উল্টে প্রশ্ন ছুড়ে বলল, আমি কি এখনও দার্জিলিংয়ে? হাতে ফাইল নিয়ে অরুর মেডিকেল রেকর্ডগুলো চেক করতে করতে তন্ময় ভ্রু কুঁচকে বলে, কিসের দার্জিলিং? আপনি ঢাকায় আমাদের প্রাইভেট নার্সিং হোমে ভর্তি আছেন, তাও গত 1 সপ্তাহ যাবৎ। আর এই যে আপনার জ্ঞান ফিরল। অরু চোখের পানি ছেড়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে ঢুকরে কেঁদে উঠে বলল, তাহলে আমার জায়ান কৃতিক কোথায়? উনি ঠিক আছেন তো? কি জায়ান জায়ান করছেন তখন থেকে, আর বাকি অর্ধেক নাম তো আমি উচ্চারণ করতে পারছি না। সে যাই হোক, জায়ান টায়ান এখানে নেই। আপনার মা আজমেরি শেখ ম্যাম আপনাকে এখানে ভর্তি করিয়েছেন, আর আপনি এখন এত স্ট্রেস নিতে পারবেন না। নিজেকে শান্ত করুন। আমি বড় স্যারকে কল দিয়ে জানিয়ে দিয়েছি, উনি এক্ষুনি এসে আপনাকে চেক আপ করে যাবেন। ডোন্ট ওয়ারি। ওরও নিজের রাগটা সংযত করে ক্ষীণ গলায় বলল, দার্জিলিং থেকে ফিরে এলাম কি করে সেটা অন্তত বলুন। কিসের দার্জিলিং, কিসের ফেরা, কি বলছেন? তন্ময় ফাইল চেক করতে করতে থমকে গেল। সত্যি তো, কেসটা দার্জিলিংয়ের। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল মেয়েটার। তার মানে মেয়েটা একা ছিল না, কিন্তু একে ছাড়া তো আর কাউকে নার্সিংহোমে ভর্তি করানো হয়নি। সকল ফর্মালিটিস পূরণ করে ওরুকে কেবিনে দেওয়া হয়েছে আজ 2 দিন হলো, আর আজকে অক্সিজেনও খোলা হয়েছে। তবে এক পায়ের ফ্র্যাকচারটা বেশ গুরুতর। ওয়াশরুম কিংবা শাওয়ারে গেলে ক্রিসের উপর ভর করে হাঁটতে হয়, আর নয়তো বিছানায় শুয়ে দিন রাত্রি যাপন করতে হয় এক নাগাড়ে। ওরও ভেবে পায় না এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও ও কিভাবে এতটা অক্ষত অবস্থায় রয়েছে। ওর মনে আছে শেষবার যখন ওরা বাইক সহ পাহাড়ের খাদে পড়ে যাচ্ছিল, তখন কৃতিক বাইক ছেড়ে দিয়ে ওকে টান মেরে নিজ বুকের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল। আর তারপর পরই পুরো দুনিয়াটা ঝিনঝিন ধরে অন্ধকার হয়ে গেল অরুর 2 চোখের পাতায়। আর এখন কৃতিকও চলে গেল, ওকে এখানে একা রেখে, যার ফলস্বরূপ মাঝে মধ্যেই ক্রিসটাকে দেখে অরু তাচ্ছিল্য করে হাসে আর মনে মনে উপহাস করে বলে, আমার বাহুবলী এখানে থাকলে তোকে আর প্রয়োজন হতো না তুচ্ছ ক্রিস। কৃতিকের কথা ভাবতে বুকটা ভার হয়ে গেল অরুর। দলা পাকানো কান্নার জোয়ারে আরও একবার ধরে এলো গলাটা। গলগলিয়ে উগরে আসা কান্নাটাকে যথাসাধ্য দমিয়ে রাখতে ঠোঁট কামড়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি স্থাপন করে অরু। আর ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন অরুকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছিল। নাকের ছিদ্রতে তখনও আটকে ছিল অক্সিজেনের নল। পুরো পিট পিটিয়ে চোখ মেলে যখন দেখেছিল ওর সামনে মার আপা দাঁড়িয়ে, তখন আর নিজের কান্নার বাঁধ আটকে রাখতে পারেনি অরু। পুপিয়ে পুপিয়ে কেঁদে ভিজিয়েছিল চোখের কার্নিশ। অরুকে এভাবে অস্থির হয়ে কাঁদতে দেখে অনু তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওর চোখ মুছিয়ে দিয়ে শুধালো, কি হয়েছে বোন আমার? এভাবে কাঁদছিস কেন? কিছু খেতে ইচ্ছে করছে? আপাকে বল। এদিক ওদিক নাসূচক মাথা নাড়িয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠে অরু বলল, আমার জায়ন্ত্রিতিক কোথায় আপা? আমি তার কাছে যাব। অরুর কথায় মুহূর্তেই উৎকণ্ঠা মিশ্রিত মুখের আদরটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেল অনুর। ও শুষ্ক ঢোক গিলে অরুর কথায় কিছু একটা প্রত্যুত্তর দেবে, তার আগে পেছন থেকে আজমেরি শেখ পেপারে মনোযোগ নিবিষ্ট করে বলে ওঠেন, সে ফিরে গিয়েছে। তৎক্ষণাৎ অনু অরু 2 বোনই চোখে মুখে হাজারো বিস্ময় নিয়ে তাকালো মায়ের পানে। আজমেরি শেখের ভাব ভঙ্গিমা তাতে কিঞ্চিত পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি এখনও পেপার পড়ায় বেশ মনোযোগী। মায়ের মুখে এহেন জটিল কথা শুনে অরু একটু হকচকিয়ে উঠে বসতে চাইল। ধীরে ধীরে উঠে বসে উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করে বলল, ফিরে গিয়েছে মানে? কোথায় গিয়েছে? আজমেরি শেখ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তার গন্তব্য যেখানে সেখানেই। সে তো আর সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসেনি, কিছুদিনের অতিথি হয়ে এসেছিল, আবার ফিরে গিয়েছে নিজের অসামাজিক জীবনে। তাছাড়া ফিরে যাবারই কথা। তার মতো লাগাম ছাড়া মানুষ গুছিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে বলে তোমার মনে হয়? মায়ের কথা শুনে হতবাক করো। সবগুলো কথা এখনও মস্তিষ্কে ঠিকভাবে সাজাতে পারছে না ও, তাই বাইরে থেকে চোখ মুখ স্থির।
তবে যে মায়ের সবগুলো কথা বুঝে আসলো, ঠিক তখনই মায়ের কথার ঘোর আপত্তি জানিয়ে তপ্ত শ্বাস ছেড়ে অরু বলল, অসম্ভব, জায়ান কৃতিক আমাকে রেখে কোথাও যাবে না। তাছাড়া উনি তো আমাকে ছাড়া থাকতেই পারে না। মেয়ের কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো আজমেরি শেখের। তিনি তৎক্ষণাৎ কিঞ্চিত খেকিয়ে উঠে বললেন, মায়ের সামনে এসব বলতে লজ্জা লাগছে না তোমার বেয়াদব মেয়ে? একটা অভদ্রের সাথে দিনরাত থেকে অভদ্রে পরিণত হয়েছ। তাছাড়া যার জন্য এত আহাজারি করছো, সে তোমাকে রেখে সে কবেই ফিরে গিয়েছে। যদি ফিরে নাই যেত তাহলে তার বন্ধু বান্ধব কাউকে তো অন্তত দেখতে পেতে। কেউ আছে এখানে? মায়ের ছড়াও মেজাজের একটুখানি লাগাম টানতে এবার মুখ খুলল অনু। সে আজমেরি শেখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে বলে ওঠে, আহ মা, ওরও অসুস্থ, এখন তো একটু থামো, সুস্থ হলে বলা যাবে সব। দুই মেয়ের দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে আজমেরি শেখ অনুকে উদ্দেশ্য করে বলেন, জায়ান কৃতিক যে সত্যি সত্যি চলে গিয়েছে সেটা তোমার বোনকে এবার বোঝাও। মা বেরিয়ে যেতে যেতেই অরু অনুর হাতটা শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে বলল, আপা, সত্যি করে বল, উনি কি আসলে ফিরে গিয়েছে? আর কেউ না জানুক, তুই তো জানিস যে আমি ওনাকে কতটা ভালোবাসি। আমি জায়ান কৃতিকের কাছে যেতে চাই আপা, বল না উনি কোথায়? কথা বলতে বলতে আবারও কেঁদে ওঠে অরু। একটা দীর্ঘশ্বাসের সাহায্যের ভেতরের অস্থিরতাটাকে বের করে দিয়ে অনু অরুকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ অরু, কৃতিক ভাইয়া ওনার বন্ধুরা সবাই ফিরে গিয়েছে। আমাকে রেখেই? সফেদ বিছানার চাদরটা শক্ত হাতে খামচে ধরে দু চোখের প্লাবনে বুক ভাসালো অরু। ওর এমন ব্যথাতুর কান্না সহ্য হলো না অনুর, তাই তাড়াহুড়ো করে বোনকে বুকের মধ্যে নিয়ে অজস্র সান্ত্বনা দিতে শুরু করলো অনু। অনুর কাঁধে মুখ লুকিয়ে অরু শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো কথা ছিল না আপা, উনি আমাকে রেখে কেন চলে গেল? কিভাবে পারলো আমাকে এভাবে হসপিটালে রেখে চলে যেতে? উনি কি মানুষ? মা ঠিকই বলে, উনি একটা অমানুষ। শান্ত হব না আমার, এতটা উত্তেজিত কেন হচ্ছিস? তোর শরীরটা দুর্বল। অনু বারবার একই কথা বলে অরুকে শান্ত করতে চাইছে, কিন্তু কাজ হচ্ছে না। কৃতিকের জন্য অরুর জান বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রোগীর এহেন কান্নাকাটি শুনে ছুটে আসে নার্স। পরক্ষণে তারা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় অরুকে। সেই ঘটনার আজ 2 দিন হতে চলল। কৃতিকের আর কোনো খোঁজ খবর পায়নি অরু। কি করেই বা পাবে? নিজেই সারাদিন ইঞ্জেকশনের উপর ছিল, খোঁজ নেওয়ার সময় কোথায়? আর এখন যখন একটু একটু সুস্থতার দিকে ধাবিত হচ্ছে, তখনও কৃতিকর খোঁজ খবর নিচ্ছে না। এটা কি মানা যায়? অরু মানতে পারছে না কিছুতেই। তাই তো বাইরে তাকিয়ে অজর ধারায় অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে এক মনে। একটা দুঃস্বপ্ন, এক ক্রাশ অস্থিরতা আর এক বুক কান্না, এভাবেই সারাদিন কেটে যায় অরুর। সে বেলা ঠিক কতক্ষণ কেঁদে ভাসিয়েছিল জানা নেই ওর। চোখ মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে, সুন্দর ফিনফিনে ঠোঁটগুলো ফুলে কমলার কোষের মতো হয়ে আছে। সেখানটায় এখনও কৃতিকের দেওয়া গভীর ভালোবাসার ক্ষতগুলো সুস্পষ্ট, অথচ কৃতিক কোথাও নেই। দার্জিলিংয়ের পাহাড়ি বাঁকে হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা ভাবতে ভাবতে ওরা যখন ঘুমিয়েই যাচ্ছিল, ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অনু। ওর হাতে কিছু খাবারের বক্স। অনু খাবারের বক্সগুলোকে একপাশে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে ওরকে বলল, সরি রে, তোর পছন্দের খাবারগুলো বানাতে বানাতে দেরি হয়ে গেল। আপা, প্রত্যয় ভাইয়া কই রে? ওর প্রশ্নে অনু একটু দনমন করে বলে ওঠে, হঠাৎ প্রত্যয়ের খোঁজ করছিস যে? ওরও শোয়া থেকে উঠে আধশোয়া হয়ে বসে পড়ল। অতপর খুব শান্ত স্বরে বলল, জায়ান কৃতিক মঙ্গল গ্রহে থাকলে প্রত্যয় ভাইয়াও সেখানেই আছে, সেটা আমি ভালো করে জানি। অনু একটা শুষ্ক ঢোক গিলে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, প্রত্যয় কৃতিক ভাইয়ের সাথে ফিরে গিয়েছে। তাহলে তোকে নেয়নি কেন? অরুর কথায় অনু একটু ইতস্তত কণ্ঠে অরুর উপর জোর খাটিয়ে বলল, বারে, তুই এখানে অসুস্থ, হসপিটালে পড়ে থাকবি, আর আমি তোকে রেখে বিদেশ চলে যাব? এটা হয় বল? অনুর কথায় দীর্ঘশ্বাস ছাড়ল অরু। পরক্ষণে হাত বাড়িয়ে বলল, আপা, তোর ফোনটা দে তো। কি করবি? আমার কাছে তো কৃতিক ভাইয়ের নাম্বার নেই। অনুর ইতস্তত কণ্ঠস্বর শুনে অরু ভ্রু কুঁচকে বলল, এমন করছিস কেন আজিব? প্রত্যয় ভাইয়াকে কল দেব, এখন দে। অরু এমনভাবে ফোন চাইল যে অনুর করণেও আর কিছু নেই। অগত্যা নিজের ফোন বাড়িয়ে দিল অরুর হাতে। ফোন পেয়ে অরু সবার আগে কল দিল কৃতিকের ইউএসের নাম্বারে।
কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বারটা বন্ধ। তাই এবার দ্বিতীয় কলটা ঢুকলো প্রত্যয়ের নাম্বারে। আর সব সময়ের মতোই কৃতিক ফোন না তুললেও আদর্শ স্বামীর মতো 2বার রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোন তুলল প্রত্যয়। এপাশ থেকে ওর কিছু বলার আগে প্রত্যয় তাড়া দিয়ে বলল, হ্যাঁ জান বলো, আমি একটু ব্যস্ত আসলে। কৃতিক ভাই। হ্যালো। অনুর বদলে ওর কণ্ঠস্বর শোনা মাত্রই থেমে গেল প্রত্যয়। তারপর দুই পাশে কিছুক্ষণ নীরবতা। প্রত্যয় চুপ হয়ে আছে দেখে ওরও আগ বাড়িয়ে বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? প্রত্যয় চটজলদি প্রত্যুত্তর করল ওপাশ থেকে, হ্যাঁ ওরু, কিছু বলবে? প্রত্যয়ের আশকারা পেয়ে ওরু চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর জিভ দিয়ে অধর ভিজিয়ে কান্নাগুলো গলায় আটকে রেখে বলল, ওনাকে দিন, বলুন, আমি কথা বলতে চাই। ওরুর কথার বিপরীতে প্রত্যয় নির্লিপ্ত কণ্ঠে বলল, ওরু ভাই তো মিটিংয়ে আছেন, বুঝতেই তো পারছো, মাত্র দিন 10 হলো আমেরিকা ফিরেছে, সময়টা ব্যস্ততার। ওরু শক্ত গলায় প্রত্যয়কে থামিয়ে দিয়ে বলে ওঠে, বলুন যে আমি কথা বলবো, আমার চাইতে ইম্পর্ট্যান্ট ওনার জীবনে আর কিছু নেই, থাকতেও পারে না। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই সত্যি তোমার সাথে কথা বলতে আগ্রহী নয় ওরু। তুমি কি খেয়াল করোনি যে ভাই তোমাকে ফেলে চলে এসেছে? এখনও বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে দাঁড়াও, ভাইকে মিটিংয়ের মাঝখানে ফোন হ্যান্ড ওভার করছি, বাট সবার মাঝে তোমাকে উল্টাপাল্টা বললে আমার কিছুই করার নেই। এবার সত্যি সত্যিই দমে গেল ওরু। ঠিকই তো, সবাই একই কথা বলছে, কৃতিক ইচ্ছে করে ওকে ফেলে রেখে চলে গিয়েছে, আর এখন ফোনটাও তুলছে না, কথাও বলতে চাইছে না। এই দূরত্বের কারণ জানা নেই ওর, কিন্তু কৃতিক যে ওকে স্পষ্ট সবার সম্মুখে ইগনোর করছে, এড়িয়ে যাচ্ছে, সেটা ভালোই বুঝতে পারছে ওরও। তাই প্রত্যয়কে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে ও বলল, লাগবে না, থাক, বলবেন সময় হলে অন্তত একটা কল দিয়ে যাতে যোগাযোগ করে, আমি অপেক্ষা করব। ঠিক আছে। ছোট করে উত্তর দিয়ে পিক পিক আওয়াজে কল কেটে দিল প্রত্যয়। কথা শেষ হলে অনুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে ওরু ছল ছল চোখে মেঝের দিকে তাকিয়ে বলে ওঠে, আপা, জায়ান কৃতিক তাহলে সত্যি আমাকে রেখে চলে গিয়েছে, আর এখন আমার সাথে কথাও বলতে চাইছে না। কি দোষ করলাম আমি আপা? সব কিছু তো ভালোই চলছিল, তাহলে হঠাৎ এভাবে অবহেলা করার কি মানে আছে বল না? বোনের চোখ থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়িয়ে অনু গাঢ় গলায় বলল, আগে বলেছিলাম তোকে, কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না, শুনিসনি তুই? প্রেমের তোপে নিজের শরীর হৃদয় সব কিছু তাকে দিয়ে এখন নিজের সর্বস্ব হারিয়ে বসে আছিস। অনুর কথার পাছে ওরু শুধুই চুপচাপ চোখের জল ফেলল। ওর আর এই মুহূর্তে বলার মতো কিছুই নেই। কাকে নিয়ে বা বলবে? যে ওকে হসপিটালে রেখে সেই সুদূর আমেরিকায় ফিরে গিয়েছে, তাকে নিয়ে? সেটা কি আদৌ শোভা পায়? না, পায় না, মোটেই পায় না। তীব্র অভিমান আর বিচ্ছেদের যন্ত্রণায় অরুর কলিজা ধরে আছে। এই মুহূর্তে ওই পাষাণ হৃদয়হীন অভদ্র লোকটাকে নিয়ে আর একটা কথাও নয়। বেলা বেজেছে অনেক, তবে আজ রোদ ওঠেনি। আকাশ ছেয়ে আছে কালো মেঘের চাদরে, তবু ব্যবসা গরম চারিদিকে। বাগান বিলাসের গাছগুলো শূন্য পড়ে আছে, কোনো রকম ফুল না ফোটায় কৃতিকুঞ্জের বিশাল গেটটাকেও কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কৃতিকের খালি পড়ে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেন গেট অবধি স্পষ্ট দেখা যায়। আপাতত কৃতিকের শূন্য রুমের দোলনায় বসে হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে সেই ফুলবিহীন বাগান বিলাসগুলোই এক ধ্যানে পর্যবেক্ষণ করছে অরু। পরনে কৃতিকের শার্ট, তাতে লেগে আছে কৃতিকের গন্ধ। চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত, মুখের আদলে বিষণ্ণতা আর ব্যথার ছড়াছড়ি। আজ প্রায় 1 মাস হয়ে গিয়েছে অরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, অথচ গত 1 মাসে একটাও খবর পায়নি কৃতিকের। প্রথম নিজের আত্মসম্মানের মাথা খেয়ে পাগলের মতো কল করে গিয়েছে প্রত্যয়কে, কিন্তু প্রত্যেকবারই কৃতিক ওর সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে, নানান ছুতোয় ফোন কল এড়িয়ে গিয়েছে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে অরু না চাইতেও যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। এর পরবর্তী দিনগুলো ছিল অরুর জন্য অত্যন্ত দুর্বিষহ আর চরম যন্ত্রণার। যে মানুষটা ওর খোঁজ নেয় না, কথা বলে না, জানতে চায় না অরু কেমন আছে, আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে, তার জন্যই কত রাত যে ফ্লোরে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কেঁদেছে, তা কেবল এই মহলের 4 দেয়ালই জানে। মাঝে মাঝে অষ্টাদশীর এমন ভালোবাসার কাতরতা চোখে সহ্য করা যেত না। ওর হৃদয় বিদারক চিৎকার আর আহাজারিতে না চাইতেও বাড়ির ভৃত্যদের চোখের কোটর ভিজে উঠত।
এমনও দিন গিয়েছে সারা রাতে ওয়াশরুম থেকে বের হতো না ওরু। সারা রাত শাওয়ারের নিচে বসে ভিজতে ভিজতে সেখানেই টালমাটাল হয়ে ঘুমিয়ে যেত। অথচ ওর এই কষ্ট, এই অস্থিরতা, এই ব্যাকুলতা কৃতিকের অগোচরেই রয়ে গিয়েছে। প্রথম প্রথম লুটিয়ে পড়ে কেঁদে কেটে দুনিয়া ভাসালেও তারপরের কিছুদিন ইচ্ছে মতো ভাঙচুর করেছে ও। স্বামীর অবহেলায়, জিদে, দুঃখে, অসহ্য যন্ত্রণায় ও যেন পাগল হয়ে যাচ্ছিল। হাতের কাছে যা পেয়েছে, একটু পান থেকে চুন খসলেই তাই ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলার পরেও কেউ টু শব্দটিও করেনি ওর সাথে। কারণ যে ভেঙেছে সে কৃতিকুঞ্জের ছোট সাহেবের কলিজার টুকরো, এ বাড়ির আসল মালকিন। তাকে কিছু বলার সাধ্যই কার? তাছাড়া কৃতিক গতবার এসে সব কিছু জোড়ায় জোড়ায় কিনে রেখে গিয়েছে। সুতরাং ওরও যেটাই ভাঙুক না কেন, স্টোর রুমে সেটার রিপ্লেসমেন্ট এখনও সযত্নে রয়েছে। প্রথমে হৃদয় ভরা আবেগের জোয়ার, এরপর তীব্র জিদের বহিঃপ্রকাশ, আর এখন কিছুদিন যাবৎ ওরও একেবারেই শান্ত। সারাদিনে মুখ ফুটে দুটো কথা বলে কিনা সন্দেহ। কথা বলা তো দূরে থাক, দুবেলা খাওয়া ছাড়া কৃতিকের রুম থেকে বের হয় না ও। সারাক্ষণ কৃতিকের রুমের দরজা আটকে বসে নয়তো শুয়ে থাকে। মাঝে মাঝে কাঁদে, দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে, তবে সেটা সবার আড়ালে নিঃশব্দে। ছোট্ট মস্তিষ্কটা কখনো কখনো কষ্টে ফেটে যায়, কখনো বা অভিমানে। তবে আজকাল ওরুও নিজেকে সামলে নিতে চাইছে। ওরুর অযাচিত অভিমানী মন বলে যে মানুষটা ওরুকে দেখতে চায় না, তার জন্য এতটা বিরহ মানায় না। হি ডাজন্ট ইভেন ডিজার্ভ ইট, ফাকিং বাস্টার্ড। কৃতিকে সবচেয়ে খারাপ গালিটা দিয়েও মন ভরছে না ওরুর। ইচ্ছে তো করছে সামনে পেলে খামছে খুমছে সুন্দর চেহারাটার স্ট্রাকচারই বদলে দিতে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের দেখা দেখতে হয়। সেটাই তো দেখতে পারছে না ওরু। কৃতিক কেন বদলে গেল এভাবে? কোন অপরাধের শাস্তিস্বরূপ ওরুকে বেঁচে থাকতেই মৃত্যুদণ্ড প্রদান করা হলো? সেই কারণ ভাবতে ভাবতেই আরও এক দফা নিঃশব্দে টপটপে চোখের জল ফেলল ওরু। পরক্ষণেই তা মুছে নিল হাতের পিঠ দিয়ে। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো অনুর গলার আওয়াজ। ওরু, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো, খাবি না? বুক ছিঁড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বের করে সাড়া দিল ওরু। আসছি আপা। বিয়ের পরে অনুর এক মাথা দায়িত্ব বেড়েছে বই কি, কমেনি। এখন ওর সংসার হয়েছে দুটো সংসারই সমান তালে সামলাতে হয় অনুকে। তার উপর ভার্সিটি তো আছেই। প্রতিদিন অন্তত দুবার করে এ বাড়ি ও বাড়ি করতে হয় ওকে। এ বাড়িতে যেমন অসুস্থ মা আর ভগ্ন হৃদয় বোনটাকে সামলাতে হয়, তেমনি ও বাড়িতেও দুজন মা বাবার দেখভাল করতে হয় অনুকে। এত দায়িত্ব পালন করেও অনুর সুখের অভাব ছিল না, যদি না চোখের সামনে নিজের ছোট্ট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হতে যেতে দেখতে হতো। এখন ভালোই ভালোই ওরুটা নিজেকে সামলে নিতে পারলেই হলো, সেই ভেবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল অনুর কথা মতো খেতে বেরিয়েছিল ওরু। কিন্তু করিডোরের মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসা কিছু কথোপকথন শুনে অকস্মাৎ থমকে গেল ওরুর পা। ভেতরে মামি কিছু বলছে হয়তো, যা স্পষ্ট নয়। মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে এবার আরেকটু পিছিয়ে এসে দেয়াল ঘেঁষে দাঁড়ালো ওরু। তৎক্ষণাৎ কানে এলো মাকে দেওয়া মামির কুটিল শলা পরামর্শ। ওরুকে এভাবে কতদিন রেখে দেবে? ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না, না ফিরলে তোমারই লাভ। এখন ভালোই ভালোই ওরুর বিয়েটা দিয়ে দাও। কিন্তু আজমেরি শেখের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল। জাহানারা পুনরায় মাকে আশ্বস্ত করে বললেন, জানি জানি মেয়ে তোমার সতী সাবিত্রী নেই, তার উপর অনুর বিয়ের দিন সকলের সামনেই ভরা মজলিসে যা খেল দেখালো ওই ছেলে, তারপর আর পাত্র পাবেও না ওর জন্য। তার চেয়ে বরং একটা কাজ করো, আমার রেজার সাথে না হয় ওরুর বিয়েটা, না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না করবে না। তাতে তোমার মেয়ে যতই অন্য ছেলের সাথে শুয়ে আসুক, আমার ছেলে আমার কথা। এক্ষুনি থামো মামি। ওরুর কঠিন আওয়াজে এক প্রকার লাফিয়ে উঠল জাহানারা। তিনি হকচকিয়ে পেছনে তাকাতে দেখলেন ওরুর অনুমূর্তি ধারণ করে তার দিকে তাকিয়ে আছে। আমার মায়ের কানে সীসা ঢালা বন্ধ করো। আজমেরি শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন শুধু। এই মুহূর্তে ওরুকে কিছু বলতে কেন যেন সায় দিচ্ছে না তার মন।
তাই বললেনও না, চুপচাপ বসে রইলেন শুধু। ওদিকে অরুর ছাউনিতে ভেতরে ভেতরে একটু ভীত হলেও ওপরে মেকি সাহস ধরে রেখে জাহানারা চোখ রাঙিয়ে বললেন, বেয়াদব মেয়ে, আড়ি পেতেছিস কেন? অরুর নিজের চোয়ালটা শক্ত করে তেতো গলায় বলল, আড়ি পেতেছি, বেশ করেছি। আমার স্বামীর বাড়িতে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তা পোষা বিয়ের আলাপ শুনেছি, তাহলে এ বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি। আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয়, তাহলে আমাকে বলো, মোখলেস চাচার মতন বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দেব। তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বিলাতে এসো না এখানে। মামির মুখের উপর এক নাগাড়ে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হনহনিয়ে রুম ত্যাগ করল ওরু। আজমেরি শেখ এখনও মেয়ের যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজ হুট করেই অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সাধারণত অনুর মাঝে একটু আধটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝে তা পুরোপুরি অনুপস্থিত ছিল। কিন্তু আজ যখন হুট করে দেওয়ালে পিঠ ঠেকে গেল, তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে ঝাঁঝালো এক ক্রুদ্ধ কণ্ঠে প্রতিবাদ করল অন্যায়ের, যা আজমেরি শেখকে অনেকটাই বিস্মিত করেছে। মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলো না অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসল অরু। অনর্গল চোখের জল ফেলতে ফেলতে ইমেইলে গিয়ে ঝাপসা চোখে তাকিয়ে টাইপ করতে লাগলো কাঁপা হাতে। টলটলে প্রেমের জোয়ারে ভানবাসী হৃদয়টা যে তুমিহীন খরায় চৌচির হয়ে ফেটে যাচ্ছে। কোথায় তুমি জায়ান? অরুর বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিপ্লাই এলো, আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে নিবৃত্তে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয়, হৃদয় অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। হুট করে এমন একটা রিপ্লাই পেয়ে খুব অবাক হলো অরু। অবাকের চরম সীমানায় পেছনের ইমেইলগুলো চেক করতে লাগলো একে একে, যেখানে ওর করার প্রত্যেকটা ইমেইলের আলাদা আলাদা রিপ্লাই করেছিল কৃতিক। আর সর্বশেষ যে মেসেজটা ছিল, দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা যায় কৃতিক? ঠিক সে মেসেজের রিপ্লাই ছিল এটা, আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয়, হৃদয় অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। এরপরের মেসেজগুলোতে কৃতিক অটোমেটিক এই রিপ্লাইটাই সেট করে রেখে দিয়েছে, যার ফলস্বরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এসেছে। আর এই মুহূর্তে এত কিছু অবলোকন করার পরে ওরও দৃঢ় মন বলছে, এই মানুষটা কোনো দিনও আমাকে ভুলতে পারে না। মানুষটা নিজেকে নিজে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে নয়, এটা অসম্ভব। তৎক্ষণাৎ ল্যাপটপ ফেলে রেখে সোজা নিজে গিয়ে অনুর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে প্রত্যয় নাম্বারে কল লাগালো। আরও ওপাশ থেকে কল রিসিভ হতেই ওরু তীক্ষ্ণ গলায় বলল, আমার জায়ান্ট্রিতি কোথায়? অরু আসলে প্রত্যয়কে মাঝপথে থামিয়ে দিয়ে অরু পুনরায় বলে ওঠে, অরু নই, মিসেস জায়ান্ট্রিতিক বলছি, আপনার বসের ওয়াইফ। আমার হাজব্যান্ড কোথায়? অরুর কথায় এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল প্রত্যয়। কিছুক্ষণ দোনমনক করেও অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই। মনে হচ্ছে আজ অরু ব্যাটে বলে ছক্কা হাঁকিয়েই ছাড়বে। তবু কিঞ্চিত গলা উঁচিয়ে প্রত্যয় বলে ওঠে, ভাই আসলে একটুও কপটতা নয়, ছাপ উত্তর দিন, নয়তো মিসেস জায়ান্ট্রিতিক হিসেবে নিজের ক্ষমতাগুলো ব্যবহার করতে বাধ্য হব আমি। অরুর কথা শেষ হতেই একটা বড় সড়ো দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয় বলল, ভাই সান ফ্রান্সিসকোতেই আছে। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলস থেকে এখানকার হসপিটালে শিফট করা হয়েছে ভাইকে। ব্রেনে বেশ কিছু অস্ত্রোপচার করার দরুন এখনও জ্ঞান ফেরেনি, তবে এখানকার ডক্টররা আশা করছেন খুব শীঘ্রই সেটা ফিরবে। প্রত্যয় আরও কী বলেছে তার কান অব্দি পৌঁছায়নি অরুর। ও ফোনটা হাত থেকে ফেলে দিয়ে কিছুক্ষণ কষ্ট করে ভেতর থেকে শ্বাস টেনে তুলল। অতঃপর ধপ করে মেঝেতে বসে গগন কাঁপানো চিৎকার দিয়ে কেঁদে উঠল। কি ভীষণ যন্ত্রণাদায়ক সেই কান্নার আওয়াজ বলে বোঝানো দায়। দু হাতে নিজের চুলগুলো নিজে টেনে ধরে চিৎকার করে কাঁদছে অরু। ও এতদিন ধরে কি ভেবে এসেছে, কতটা ভুল বুঝেছে, অথচ ওর স্বামী দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, এখনও লড়ছে। এতদিন তো যা ছিল ভালোই ছিল, কিন্তু এই ভুলের ব্যথা কি করে সইবে অরু? কার ভালোবাসায় সন্দেহের আঙ্গুল তুলল? ছি!
বিশাল হলরুমের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে হৃদয় ছিঁড়ে চিৎকার করছে ওর কান্না দেখে পুরো মহল কাঁদছে। কখনো মহল্লার সরুগলি ভেদ করে অস্পষ্ট আওয়াজে অরুর কানে ভেসে আসছে মিনানের গাওয়া দুটো ব্যথাতুর গানের লাইন। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরই গহীন কোণে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।